প্রিয় ছাত্রীরা, আজ বর্জ্য ব্যবস্থাপনার দ্বিতীয় পর্যায়ে বর্জ্য পদার্থের উৎস ও তার প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেব বর্জ্য পদার্থের যে বিভিন্ন ধরনের উৎসগুলো আছে, অর্থাৎ কোথা থেকে এই বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করব। প্রথমেই চলে আসি গৃহস্থালির বর্জ্য। রোজকার ঘরোয়া কাজে ব্যবহৃত বিভিন্ন অব্যবহার্য পদার্থ, যেমন আনাজের ও ডিমের খোসা, পুরনো জামাকাপড়, কাগজপত্র, খবরের কাগজ, খেলনার ভাঙা অংশ, কাচের বা প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের ভাঙা বালতি, ভাঙা আসবাবপত্র, অর্থাৎ বাড়িতে যা তোমরা দেখতে পাও যে যেগুলো ব্যবহৃত হচ্ছে না, সবই কিন্তু এই গৃহস্থালির বর্জ্যের মধ্যেই পড়বে। এছাড়াও জ্বালানির অবশিষ্টাংশ থেকে শুরু করে পয় প্রণালীজাত নানা বর্জ্য পদার্থও কিন্তু গৃহস্থালির বর্জ্য। এরপর চলে আসি শিল্প বর্জ্য। শিল্পাঞ্চল তথা নগরাঞ্চলগুলোতে গড়ে ওঠা বড় বড় কলকারখানাগুলি থেকে নির্গত নানান গ্যাসীয় বর্জ্য পদার্থ, বিষাক্ত ধোঁয়া, কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, বিষাক্ত কণা প্রভৃতি, এছাড়াও কিছু ধাতব পদার্থ যা মাটির সঙ্গে সহজে মেশে না। তাই শিল্পজাত বর্জ্যগুলি প্রধানত বিষাক্ত ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের অন্তর্গত। এই শিল্পজাত বর্জ্যের মধ্যে যেটা খুবই ক্ষতিকারক বর্জ্য হিসেবে বর্তমানে পরিগণিত হয় সেটি হলো ইলেকট্রনিক্স বর্জ্য। সেগুলো কি? কম্পিউটার, ডিস্ক, সেলফোন, টিভি ইত্যাদি থেকে নির্গত সীসা, তামা, অ্যালুমিনিয়াম খুবই ক্ষতিকারক বর্জ্য। এছাড়া খনিজ দ্রব্য আহরণ ও নিষ্কাশন কেন্দ্র থেকেও নানা ধরনের কঠিন বর্জ্য নির্গত হয়। এরপর চলে আসে কৃষিজ বর্জ্য। চাষবাসের সময় যে রাসায়নিক সার ও কীটনাশক জমিতে বা শস্য ক্ষেতে ব্যবহার করা হয়ে থাকে, সেগুলির অবশিষ্টাংশ সাধারণত মাটিতে মিশে বৃষ্টির জলের সঙ্গে বা জলসেচের সঙ্গে ধুয়ে পার্শ্ববর্তী কোনো জলাশয়ে, পুকুর বা নদীতে গিয়ে মেশে। এগুলি কৃষিজ তরল বর্জ্য। এছাড়া যখন শস্য ক্ষেতে পোকা লেগে যায় বা ক্ষেতে ফসল নষ্ট হয়ে যায়, তখন তা খাওয়ার বা বিক্রির অযোগ্য হয়ে পড়ে এবং কৃষিজ বর্জ্য হিসেবে পরিগণিত হয়। এছাড়াও চাষবাসের সময় অনেক সময় নানা রকম রাসায়নিক সার, কীটনাশক প্রভৃতি দেওয়া হয়ে থাকে, যেগুলো ব্যবহারের পর সারের যে বস্তাগুলো থাকে প্লাস্টিকের, সেগুলো সেখানেই পড়ে থাকে ছড়িয়ে ছিটিয়ে। এগুলো কিন্তু কৃষিজ বর্জ্য হিসেবে আমরা ধরব। এরপর চলে যায় পৌরসভার বর্জ্য। এই পৌরসভার বর্জ্য কিন্তু আবার বিভিন্ন রকম হতে পারে, যেমন গৃহস্থালির বর্জ্য, বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রের বর্জ্য, যেমন হোটেল, রেস্টুরেন্ট, দোকান বাজার ইত্যাদির বর্জ্য, নর্দমার নোংরা জল, আবর্জনা, ময়লা ইত্যাদিকে বোঝায়। এই গৃহস্থালী বর্জ্য গ্রামের থেকে পৌরসভায় গৃহস্থালীর বর্জ্যের পরিমাণ অনেক বেশি। ভারতে দেখা গেছে শহরে প্রতিদিন 500 গ্রাম প্রতিজন এবং গ্রামে 300 গ্রাম প্রতিজন বর্জ্য সৃষ্টি করে। এই প্রকার বর্জ্য জৈব ও অজৈব উভয় প্রকার হয়। মোটামুটিভাবে দেখা গেছে একটি ডাস্টবিনে 23% শাকসবজির অংশ, 30% কাগজ, 9% ধাতু, 21% ধুলো, ময়লা, নোংরা ইত্যাদি থাকে। এরপর চলে যাব আমরা চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। এটি আরেকটি অংশ যেখান থেকে প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ উৎপন্ন হয়। এই চিকিৎসা সংক্রান্ত বর্জ্য আবার সংক্রামক ও অসংক্রামক দুই প্রকার হতে পারে। অর্থাৎ এগুলো কি কি? যেমন অপারেশন থিয়েটারের অবশিষ্টাংশ, ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ, স্যালাইন বোতল, সুচ, নোংরা ব্যান্ডেজ, তুলো, ওষুধের প্যাকেট, প্যাথোলজির রক্ত, মল, মূত্র ইত্যাদি হলো চিকিৎসা বর্জ্য। এরপর চলে যাব আমরা তেজস্ক্রিয় বর্জ্যে। যে সকল বর্জ্য থেকে তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয় সেগুলো হলো তেজস্ক্রিয় বর্জ্য। এগুলো পরিবেশের সঙ্গে মিশে মানব শরীরে ভয়ানক ক্ষতি সৃষ্টি করে এবং কৃষিকার্যেও মারাত্মক প্রভাব ফেলে। মানুষের শরীরে অত্যন্ত ক্ষতিকারক শারীরিক সমস্যা এর থেকে সৃষ্টি হয়। এগুলো কোথা থেকে আসে? ইউরেনিয়াম খনি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, পারমাণবিক অস্ত্র, পারমাণবিক গবেষণা কেন্দ্র থেকে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় বর্জ্য উৎপন্ন হয়।
এই তেজস্ক্রিয় বর্জ্য কিন্তু দীর্ঘদিন ধরে মাটিতে সক্রিয় থাকতে পারে, কারণ তেজস্ক্রিয় পদার্থের কখনো ধ্বংস হয় না, শুধুমাত্র এর অর্ধ জীবনকাল থাকে, অর্থাৎ এক পদার্থ থেকে অন্য পদার্থে রূপান্তরিত হয় মাত্র। তাহলে আমরা দেখে নিলাম যে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থের উৎসগুলো। এইবার এই বর্জ্য পদার্থগুলি থেকে আমাদের পরিবেশে কী প্রভাব সৃষ্টি হয় বা আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হই এই বর্জ্য পদার্থের প্রভাবে, কি কি হতে পারে। প্রথমে অবশ্যই আমরা দেখব কি কি হয়। দূষণ সৃষ্টি হয়। এই দূষণ বিভিন্ন ধরনের হয়, তোমরা আগেই জেনেছো। স্থলদূষণ, জল দূষণ, বায়ু দূষণ, এগুলো আমরা পরপর আলোচনা করব। প্রথমে রয়েছে জমি ধ্বংস ও উর্বরতা হ্রাস। এই বর্জ্য পদার্থের প্রভাবে কৃষি, শিল্পজাত, পৌরসভার বর্জ্য যেখানে ফেলা হয় সেই জমি অব্যবহৃত হয়ে পড়ে। কৃষি জমিতে এই সকল বর্জ্য রাসায়নিক দ্রব্য মিশে গিয়ে জমির উর্বরতা কমিয়ে দেয়। আর যেটা মারাত্মক প্রভাব ফেলে সেটা হচ্ছে পরিবেশে দৃশ্য দূষণ হয়। যেখানে বর্জ্য পদার্থ জমা হয় সেখানে পরিবেশ নষ্ট হয়, যত্রতত্র ময়লা আবর্জনা, প্লাস্টিক দৃশ্য দূষণ ঘটায়। জল দূষণ ঘটায়। কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক সার অথবা কীটনাশক তথা পয়ঃপ্রণালী নির্গত তরল বর্জ্যগুলি বৃষ্টি বা জলসেচের জল দ্বারা ধুয়ে গিয়ে পার্শ্ববর্তী কোনো নদীতে মিশে সেখানকার স্বাভাবিক জলজ বাস্তুতন্ত্রকে ব্যাহত করে। এছাড়া মাটির উর্বরা শক্তির পক্ষে এটি যথেষ্ট ক্ষতিকারক। অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার করলে কি হয়, মাটিতে অম্লত্ব বেড়ে যায়, ফলে সেটা চাষের অযোগ্য হয়ে পড়ে সেই জমি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বর্জ্য পদার্থ কিন্তু পরিবেশে মারাত্মক প্রভাব সৃষ্টি করছে। মানব শরীরে এর যথেষ্ট প্রভাব রয়েছে। শিল্প কারখানা থেকে বা খনি, তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক কেন্দ্র থেকে নির্গত বর্জ্য স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভিত্তিতে মানব শরীরে বিভিন্ন সমস্যা ও রোগের প্রাদুর্ভাব ঘটায়। খনি অঞ্চল ও শিল্প থেকে নির্গত বিভিন্ন ধাতু ও ধুলো শ্বাসকষ্ট, স্নায়ুরোগ ঘটায়। নির্গত সীসা চোখ, কিডনি, লিভার ও মস্তিষ্কে ক্ষতি করে। পারদ পেটের রোগ সৃষ্টি করে। ক্রোমিয়াম ক্যান্সার সৃষ্টি করে। আর্সেনিক ত্বকের সমস্যা যেমন ব্ল্যাক ফুট ডিজিজ, ফুসফুসের ক্যান্সার, কিডনির ক্ষতি করে। এছাড়া যেটা ভয়ানক বর্তমানের সমস্যা সেটা হচ্ছে জলাভূমি ধ্বংস। কৃষিক্ষেত্র থেকে ক্ষতিকারক রাসায়নিক জমে জলাভূমিগুলি নষ্ট হয়ে যাচ্ছে, জলজ প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে। গ্রামাঞ্চলে জলাভূমিতে সার, কীটনাশক প্রবেশ করে জলাভূমিকে নষ্ট করে ফেলছে ইউট্রিফিকেশন পদ্ধতি। এই ইউট্রিফিকেশন পদ্ধতিতে কি হয়, নাইট্রোজেন ও ফসফরাস জলাভূমিতে জমা হয়, সেগুলি প্রভাবে শ্যাওলা সৃষ্টি হয় সেই জলাভূমিতে। শ্যাওলার প্রভাবে এই জলভাগে অক্সিজেনের মাত্রা কমে যায়, ফলে জলে বসবাসকারী বিভিন্ন প্রাণীরা কিন্তু অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। এবং অবশেষে যে শ্যাওলাগুলো সৃষ্টি হয় সেগুলো কালক্রমে মারা গেলে তাদের দেহাবশেষ ওই জলাভূমি নিচের অংশে ভরাট করতে পারে। একসময় জলাভূমি পুরোপুরি ভরাট হয়ে গিয়ে শুকনো মাঠে পরিণত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কীভাবে একটা জলাভূমি ধ্বংস হয়ে শুকনো একটা ক্ষেত্রে পরিণত হতে পারে। এখানে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ স্বাভাবিকভাবে একটা জলাভূমি পুরোপুরি শুকিয়ে যেতে যেখানে 100 বছর সময় লাগতো, সেখানে এই ধরনের কার্যক্রমের ফলে, অর্থাৎ কীটনাশক বা ডিটারজেন্টের মেশার ফলে কি হচ্ছে, সেটা 1 দশকের মধ্যেই ভরাট হয়ে যাচ্ছে। আর যেটা মারাত্মক প্রভাব সৃষ্টি করে সেটা হচ্ছে জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে। আগে যত আমরা প্রাণীর বৈচিত্র্য বা জীবের বৈচিত্র্য দেখতে পারতাম, এই পরিবেশ দূষণের ফলে এবং বর্জ্য পদার্থের প্রভাবে কী হচ্ছে, সেই প্রাণীরা পৃথিবী থেকে চিরতর অবলুপ্ত হয়ে যাচ্ছে। আগে আমরা যে দেখতে পারতাম গোলাপি মাথাওয়ালা হাঁস, সেগুলো কিন্তু এখন আর দেখা যায় না। বর্তমানে শকুনের সংখ্যাও কিন্তু ভয়ানকভাবে কমে গেছে এই ধরনের দূষণের প্রভাবে। আচ্ছা, এইবার আমরা দেখব
বর্জ্য ব্যবস্থাপনা আমরা কিভাবে করব। তাহলে এই বর্জ্য পদার্থ শুধু আমাদের ক্ষতি তো করছেই, কিন্তু তার যথেষ্ট ব্যবস্থাপনা করলে আমরা এই ক্ষতির প্রভাব থেকে কিন্তু আমরা বাঁচতে পারব। তো তার জন্য বর্তমানে 3R ও 4R এর যে কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো বর্জ্য ব্যবস্থাপনার এই ধারণার ক্ষেত্রে বর্জ্য পদার্থগুলিকে সম্পূর্ণরূপে নিঃশেষ করে দেয়া বা পুনর্ব্যবহারের যোগ্য করে তোলার ব্যবস্থাকেই বিজ্ঞানের ভাষায় বলা হয় বর্জ্য ব্যবস্থাপনা। আগে আমরা 3R বলতে কি বুঝতাম? রিডিউস, রিইউজ আর হলো রিসাইকেল। বর্তমানে এর থেকে বেরিয়ে 4R ও 5R এর ধারণা কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই 4R এর ক্ষেত্রে 4 নম্বর আরটি হলো প্রত্যাখ্যান অর্থাৎ রিফিউজ। আমরা জিনিসটা ব্যবহারই করব। তাহলে এবার পরপর আমরা দেখে নিই কী কী পদ্ধতিগুলো রয়েছে। প্রথমেই রয়েছে রিডিউস অর্থাৎ বর্জ্যের পরিমাণগত হ্রাস। আধুনিককালে মানুষ বিনা দরকারও এমন অনেক দ্রব্যাদি ব্যবহার করে যা পরিবেশে বর্জ্যের পরিমাণ বাড়ায়। কিন্তু যদি তা না করে আমরা প্রয়োজন অনুযায়ী জিনিসপত্র ব্যবহার করি, তাহলে পরিবেশে অহেতুক বর্জ্যের পরিমাণ বৃদ্ধি পাবে না। সেই দিকে মাথায় রেখে বাড়িতে এমন বাসনপত্র ব্যবহার করা উচিত যেগুলো বারবার ব্যবহার করা যায়। আবার ছোট ছোট প্যাকেটের দ্রব্য আছে যেগুলো মোড়কের দরকার পড়ে না, সেগুলোকে আমরা এমনিই ব্যবহার করতে পারি। এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের কিন্তু বর্জ্যের পরিমাণ আমরা হ্রাস করতে পারব। এবার পুনর্ব্যবহার বা রিইউজ, আমাদের উচিত সেটিকে কিভাবে পুনরায় ব্যবহার করা যায় সেই সম্পর্কে বিশেষভাবে ভাবা। যেমন কোনো বস্তুকে একবার ব্যবহার করার পর ফেলে না দিয়ে তা থেকে প্রয়োজনীয় দ্রব্য থেকে চমৎকার ঘর সাজানোর শৌখিন দ্রব্য আমরা কিন্তু তৈরি করে ফেলতে পারি। জলের বোতলকে আমরা সুন্দরভাবে রং দিয়ে ফেব্রিক দিয়ে সাজিয়ে আবার সেগুলোকে ব্যবহার করতে পারি। কী হিসেবে? ফ্লাওয়ার ভাস হিসেবে ব্যবহার করতে পারি। অথবা প্লাস্টিকের বোতলে আমরা কিন্তু মাটি দিয়ে সুন্দর আমরা গার্ডেনিংও করতে পারি, অর্থাৎ গাছপালাও কিন্তু আমরা লাগাতে পারি, যেটা কিনা আমাদের পরিবেশের জন্য খুবই উপকার। পরিবেশ এর দ্বারা উপকৃত হবে। এরপর চলে যাব আমরা পুনর্নবীকরণ বা রিসাইকেল। পুনর্নবীকরণ বলতে বোঝায় বিশেষ কোনো বৈজ্ঞানিক উপায়কে অবলম্বন করে কোনো ব্যবহৃত দ্রব্যকে আবার সম্পূর্ণরূপে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা এবং পুনর্ব্যবহারযোগ্য করে তোলা। কলকাতা শহরের বুকে অবস্থিত বিশেষ বিশেষ জলাধারগুলিতে সংগৃহীত জল, সাধারণত পয় প্রণালীর ব্যবস্থা নির্গত জলকে বিশুদ্ধকরণের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এরপরে কি রয়েছে? রিফিউজ অর্থাৎ দূষণমুক্ত রাখতে দ্রব্যকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান। আমরা কোন জিনিসগুলোকে থার্মোকলের প্লেট, প্লাস্টিক, এগুলোকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করতে হবে।